নমস্কার, বিভীষিকা রাত্রি চ্যানেলে আপনাদের সকলকে একবার স্বাগত জানাই। আমি সঙ্গীতা চক্রবর্তী। আজকে একটা নতুন ঘটনা নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। সাউন্ডে রয়েছে অরূপ কুমার চ্যাটার্জি। আজকে যে ঘটনাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা বাঁকুড়ার বড়জোড়া থেকে শতাব্দী মুখার্জি আমাকে পাঠিয়েছে। সে বলেছে যে এই ঘটনাটা তাদের জীবনে একটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা, তার বাড়ির সঙ্গে ঘটে যাওয়া একটা বিভীষিকার ঘটনা। সে বলেছে যে তুমি যদি তোমার চ্যানেলে ঘটনাটা শোনাও তাহলে আমি খুব খুশি হব। আমার মায়ের সঙ্গে ঘটে যাওয়া এটা একটা ঘটনা। তা আমি ঘটনাটা শুরু করার আগে আমি বলবো যে তোমার চ্যানেলে যে ঘটনাগুলো পড়ো আমার ভীষণ ভালো লাগে। ধন্যবাদ শতাব্দী, তুমি আমার চ্যানেলে এত সুন্দরভাবে ফলো করছো আমার চ্যানেলটাকে, আমার চ্যানেলে ঘটনা পাঠিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। তুমি ভালো থেকো, সুস্থ থেকো। আর তুমি যে ঘটনাটা পাঠিয়েছো সেটা আজকে আমি দর্শকদের কাছে পড়ে শোনাচ্ছি, আশা করছি তাদেরও ভীষণ ভালো লাগবে। শতাব্দী আরও বলেছে যে সে যখন ঘটনাটা বলছে তার মনে ভীষণ একটা কষ্ট নিয়ে সে ঘটনাটা লিখছে। সে বলছে আশা করি আমার এই কষ্টটা তোমার সকল শ্রোতাদেরও মন ছুঁয়ে যাবে। ধন্যবাদ। আমি তাহলে ঘটনাটা পড়ে শোনাচ্ছি। শতাব্দী লিখেছে সে এখন বাঁকুড়ার বড়জোড়াতে থাকে, আর তাদের পৈতৃক বাড়ি হচ্ছে বাঁকুড়ার কাটাবাঁধে। তার বাবা প্রাইমারি স্কুলের টিচার ছিলেন, এখন তিনি রিটায়ার্ড করেছেন। এখন তারা অনেক দিন, প্রায় 20 বছর হলো তারা বড়জোড়াতেই থাকে, কারণ তাদের বাড়িতে যে ঘটনাটা ঘটেছিল তারপর থেকে তারা আর থাকতে পারেনি। শতাব্দী লিখেছে যে আমি তখন খুব ছোট দিদিভাই, আমি তখন 5 বছরের মাত্র, যখন এই ঘটনাটা আমার মায়ের সঙ্গে আমার ফ্যামিলির সঙ্গে ঘটেছিল। আসলে ঘটনাটা আমার কাকিমাকে নিয়ে স্টার্ট হয়েছিল। আমার মা গদারডি, কাটাবাঁধের পাশে একটা গ্রাম আছে গদারডি নামে, সেখানে খুব বড় ফ্যামিলি, আমার মা মেয়ে ছিল। আমার মায়ের বাপের ঘর ভীষণ বড় লোক ছিল। তা আমার মাকে বিয়েতে প্রচুর সোনাদানা তারা দিয়েছিল। আর যেহেতু গদারডি আর কাটাবাঁধ একদম পাশাপাশি গ্রাম, তাই আমার মা যেহেতু একটাই মেয়ে ছিল আমার দাদুর, তাই আমার দাদু প্রত্যেক দিন, বললাম না খুব অভিজাত ঘরের আমার মা মেয়ে ছিল, তা পুকুরে মাছ ধরালে, আর প্রত্যেক দিন গরুর যা ছিল তখনকার দিনে প্রচুর সবাইকার বাড়িতে গরু ছিল, গরুর দুধ দোয়ালে প্রথমে সকালে এসে করে আমার জন্য দুধ, মায়ের জন্য মাছ, এগুলো প্রত্যেক দিন আমার 2 মামা আছে, সেই 2 মামার মধ্যে এক মামা দিয়ে যেত। আমাদের মামা বাড়ি থেকে আমাদেরকে প্রচুর জিনিসপত্র, সমস্ত উৎসবে আর এই সমস্ত জিনিসপত্র প্রচুর পাঠাতো। তাই জন্য আমার কাকিমায়ের ভীষণ হিংসে হতো। আমার ছোট কাকিমা ছিল, আমার কাকার ওয়াইফ, তা সে আমার মায়ের প্রতি প্রচণ্ড ঈর্ষা করতো, আর আমার প্রতিও প্রচণ্ড ঈর্ষা করতো। তার বহুদিন বিয়ে হয়েছিল কিন্তু তার বাচ্চা হয়নি। সে খুব সুন্দরী দেখতে ছিল। আমার বাবার বিয়ের আগেই আমার কাকা লাভ ম্যারেজ করে তার সঙ্গে বিয়ে হয়। তারা একটু গরিব ঘরের মেয়ে ছিল, বাট সে দেখতে খুব সুন্দরী ছিল। তো বহুদিন তার বাচ্চা হয়নি। তারপর আমার মায়ের যখন পুজো হতো, কোনো অনুষ্ঠান হতো, আমার মা প্রচুর গয়নাগাটি এগুলো পরতো। তারপর আমাদের মা বাড়ি থেকে যেহেতু প্রচণ্ড জিনিসপত্র দেওয়া হতো, সেহেতু সব জিনিস নিয়ে কাকিমা একটা ঈর্ষা করতো। তারপরে আমার কাকিমা খারাপ ছিল না, কিন্তু যাই হোক একটা ঈর্ষা পরায়ণ কাকিমার মধ্যে ভাব ছিল। তা তখন যে ঘটনাটা যখন ঘটেছিল তখন আমার কাকিমা প্রেগনেন্ট ছিল, তার সবে বাচ্চা পেটে আসে। তা আমার মাকে যেহেতু বাপের বাড়ি থেকে প্রত্যেক দিন মাছ, দুধ এগুলো দিয়ে যেত, সেহেতু একদিন রাত্রিবেলাতে কাকিমার সঙ্গে কাকার ভীষণ ঝগড়া হয়, যাকে তুমুল ঝগড়া হয় মধ্যরাত্রি। কিন্তু যেহেতু স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে, সেহেতু কেউ সে ঝগড়ার মাঝখানে যায়নি। কাকিমা কাকাকে বলে যে ওদের বাড়ি থেকে, বাপের বাড়ি থেকে এত এত জিনিস আসে, দিদি এত ভালো ভালো জিনিস খায়, তা তোমাকেও আমার জন্য আলাদা করে সমস্ত জিনিস এনে দিতে হবে। তখন কাকা বলে আমাদের বাড়িতে যেহেতু আলাদা কোনো জিনিস আনার কোনো নিয়ম নেই, কেউই এটা করে না, এমনকি দা ভাইও করে না, কারণ সংসার তো দাদা চালায়। দাদা কিন্তু আলাদা করে কোনো দিন কোনো জিনিস একা বৌদির জন্য নিয়ে আসে না, নিয়ে আসলে পুরো পরিবারের জন্যই নিয়ে আসে। আর পুরো সংসারটা দাদা চালায়, আমি দাদার হাতে টাকা পয়সা তুলে দিই, সেহেতু তোমার জন্য আলাদা করে আমি কোনো কিছু আনতে পারবো না।
যেটা বৌদির বাপের বাড়ি থেকে আসে সেটা তো বৌদি সকলকেই দেয়। হ্যাঁ, এটা আলাদা করে তুমি বলতে পারো যে বাচ্চাটাকে একটু বেশি করে দেয়, মানে আমার কথা বলছে, কারণ ও ছোটো যেহেতু তাই জন্য ওকে দেয়। কিন্তু আমি আলাদা করে কোনো কিছু তোমার জন্য ওরকম করে করতে পারবো না, যেহেতু আমাদের একসঙ্গে ফ্যামিলি। তা দুজনের মধ্যে অনেকক্ষণ ধরে কথা কাটাকাটি হয়, কিন্তু আমরা কেউ ভাবতে পারিনি যে কাকিমা একটা এরকম ঘটনা ঘটাবে। তখন ছিল একদম পৌষ সংক্রান্তির দিন, প্রচণ্ড ঠান্ডা সবার বাড়িতে, মানে আর কি এমনিতেই কাটামান একদম একটা প্রত্যন্ত গ্রাম, এখনো পর্যন্ত বেশ ভালোই ওখানে গ্রাম্য ভাব আছে, আপনারা গেলে বুঝতে পারবেন। তা তখন আরও গ্রাম্য ভাব ছিল, তখন লাইটও সেখানে এত অ্যাভেলেবেল ছিল না। আজ থেকে 25 বছর আগের কথা তোমাকে আমি বলছি। তখন আমাদের ওখানে ওই সবার বাড়িতেই খুব কম, ওই একটু ইলেকট্রিসিটি সবে গেছে আর কি, ডুম ফুম এসবই জ্বলতো বেশিরভাগই টাইম, মানে অনেক রাত্রি 8টা 9টার পর তো সবাই শুয়ে পড়তো। তারপর আমাদের ওখানে হাতি বেরোনোরও একটা চল এখনও পর্যন্ত আছে, সেহেতু সবাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়তো। আর বাড়িতে হয়তো খুব জোর হলে একটা হ্যারিকেন বা লম্ফ এগুলো জ্বলতো। আর তখন রান্না করার জন্য গ্যাসও অ্যাভেলেবেল ছিল না, আমাদের ওখানে উনুনেই রান্না হতো বা স্টোভে রান্না হতো। তা আমাদের বাড়িতে প্রচুর তেল ছিল, কেরোসিন তেল। কাকিমা রান্নাঘর থেকে কেরোসিন তেল নিয়ে গিয়ে বাথরুমের মধ্যে আগুন লাগিয়ে দেয়। তা রাত্রি যখন মানে প্রায় 2:30 3টে তখন কাকিমা এই কাজটা করেছিল। তা পাড়ার লোক ভোরবেলা যে প্রায় 3:30 4টের সময়, মানে আমাদের ওখানে গ্রামের মহিলারা সব উঠে যায়, সবাইকার কাজ যুগ থাকে, মাঠের কাজ আর কাজ, এখানে প্রচুর কাজ যুগ গ্রামের মানুষ, সেহেতু ভোর ভোর ওঠা এসবের চল একটু বেশি, তাই জন্যে সবাই পাড়ার লোক ভোর ওই 3:30 4টের সময়, তারপর অনেকেই বাইরে কাজে যায় ধরুন, তারা সকলেই চেঁচামেচি করতে থাকে, আগুন আগুন আগুন। আমাদের বাড়িতে পুরো ধোঁয়াতে একদম ভর্তি হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি। আমরা বেরিয়ে দেখি যে সত্যি আমাদের বাথরুমের ভেতর থেকে প্রচণ্ড ধোঁয়া বেরোচ্ছে। তখনও কিন্তু আমরা কেউ মানে এটা খেয়াল করিনি যে সবাই রয়েছি আমরা, কিন্তু কাকিমা আমাদের মধ্যে নেই। যাই হোক, আমাদের যে বাথরুমটা ছিল সেটা তখনকার দিনে যেমন গ্রামের বাথরুম হয় আর কি, একটা সামান্য ঠেক দেওয়া আছে, ওই কী বলে ওটাকে, ওই মানে পাত টাইপের আর কি, যাকে বলে ওই টিনের পাত, গোড়ালে আমার বাবা ভাঙে সেটা। তখন দেখে ভেতরে একদিকে গুটিয়ে একদম, মানে বাথরুমের এক ধারে একদম পুড়ে একদম ঝাঁই পোড়া হয়ে গেছে, আমার কাকিমা বসে আছে। মানে কাকিমা যে ওই অবস্থায় পুড়ে মরেছিল, পেটে ওর বাচ্চা ছিল, যে পুড়ে অবস্থায় মরেছিল, কাকিমা একটা চেঁচামেচি বা একটা একটু শব্দ করেনি বা বাঁচার জন্য কোনো চেষ্টা করেনি। মানে এত তার ভেতরে হিংসে ছিল, আর এত মানে সেই ডেসপারেট ছিল, সে কীভাবে পুড়ে মরেছিল সেটা ভাবুন। যে আমাদের হাতে সামান্য একটা ফোসকা পড়ে গেলে আমরা এত চেঁচামেচি করি, এত জ্বালা করে, আর কাকিমা পুরো পুড়ে মরেছে, একটা চিৎকার পর্যন্ত কাকিমা মুখ দিয়ে করে। যাই হোক, আমার কাকা, আমাদের বাড়ির সবাই ভীষণ শোকাগ্রস্ত হয়, কারণ এক তো কাকিমাকে কাকা ভালোবেসে বিয়ে করেছিল, খুব ভালোবাসতো। সে মনে মনে এটাই করছিল যে তাদের মধ্যে যদি ঝগড়াটা না হতো, বা সে যদি কাকিমার কথা মেনে নিত, দু একটা জিনিস যদি সে এনে দিত, তাহলে হয়তো কাকিমা এই জিনিসটা করতো না। তার পেটে একটা বাচ্চা ছিল, মানে কাকা একদম যাকে বলে মানে নিশ্চুপ হয়ে গেছিল, কাকার মুখ দিয়ে কোনো সারা শব্দই বেরোচ্ছিল না। বাড়ির একদম মানে প্রচণ্ড ভেঙে গিয়েছিল বাড়ির সবাই। যতই হোক, ছোটো কাকিমাকে কিন্তু সকলেই খুব ভালোবাসত, কারণ ছোটো কাকিমা একটু প্রাণ উচ্ছল ছিল, সবার সঙ্গে আনন্দ করা, হাসি ঠাট্টা করা, হিংসা করলেও এই জিনিসগুলো কিন্তু কাকিমা করতো। আমার মা যেমন চুপচাপ ছিল, কিন্তু আমার কাকিমা সেরকম ধরনের ছিল না, আনন্দ করতে ভালোবাসতো। যাই হোক, আমাদের সকলেই কিন্তু ভীষণ দুঃখ পায়। তা কাকিমা মারা যাবার একদিন পরেই, আমি তখন 5 বছরের ছোট, তা আমাকে মা খাবারটা খাওয়ানোর, দুপুরবেলাতে খাবার খাওয়ানোর জন্য রান্নাঘরে, তখন মাটির রান্নাঘর ছিল, মাটির রান্নাঘরে দুধ গরম করতে গিয়েছিল। আর বাবা ডিউটিতে ছিল, কাকা নিজের রুমের মধ্যেই শুয়েছিল, মানে কাকা শোকটা নিতে পারছিল না, কাকা মানে প্রচণ্ড কান্নাকাটি করছিল, নিজের রুমে শুয়েছিল। আর ঠাকুমাও কোনো কাজ করছিল, বাট আমি রুমের মধ্যে ছিলাম। হট করে মানে আর কি, আমার কিন্তু মনে আছে, যেহেতু আমার তখন 5 বছর বয়স, আমি সেই ফিলিংসটা এখনও করতে পারি, তা মানে বুঝতে পারি এখনও পর্যন্ত। আর আমার পিঠে এখনও পর্যন্ত কিন্তু সেই দাগ আছে।
কেউ দেখতে চাইলে আমি অবশ্যই দেখাতে পারি সেই দাগটা। তা হট করে দুপুরবেলার টাইমটা যখন মা দুধ গরম করতে যায় 1-1:30টার সময় আমাকে দুধ খাওয়ানোর জন্য, তা তখন আমি প্রচণ্ড কেঁদে উঠি, প্রচণ্ড জোরে কেঁদে উঠি। মা ভাবে পড়ে টরে গেছি, হয়তো ছুটে আসে মা ঠাকুমা, তখন এসে পড়ে দেখে আমি বিছানায় ছটপট করছি, প্রচণ্ড কাঁদছি। তারপরে দেখে মা যে পড়ে গেছে না কি হয়েছে, কোথাও লেগেছে, আমি মুখে কিছু বলতে পারছি না। তারপরে দেখে আমাকে, আমি জামা পরেছিলাম না তখন, এমনিই ছিলাম, আমার পিঠে দেখে 5টা হাত মানে আঙুলের দাগ, পুরো একদম পোড়া আঙুলের দাগ পুরো বসে গেছে, মানে পিঠটা পুরো পুড়ে গেছে একদম, যেন মনে হচ্ছে কারুর মানে ঝলসানো পোড়া হাত 5টা আঙুল আমার পিঠের মধ্যে বসিয়ে দিয়েছে। প্রচণ্ড কান্নাকাটি করছি আমি। তখন বাড়ির সবাই বুঝতে পারে যে এটা কাকিমারই কাজ, মানে সে ছাড়া আর যে কেউ নয়, সেটা বাকি বাড়ির মানে বাকি কারুর আর জানতে বাকি থাকেনি আর, যে এটা কাকিমারই কাজ। সে মারা যাওয়ার পরেও তার যে ঈর্ষা মনোভাবটা ছিল সেটা কিন্তু কাটেনি। আর সকলে ভাবে যে সে যেহেতু বাচ্চা পেটে নিয়ে মারা গেছে আর আমার সঙ্গে একটু হিংসা করতো, তাই জন্যে আমার উপরেই বেশি সকলের নজরদারি হয়, মানে আমাকেই সকলে আগলে আগলে রাখার চেষ্টা করে সব কিছুর মধ্যে, মানে সব সময়তে আমাকে একটা ঘেরাওয়ের মধ্যে রেখে দেয়। আর সকলেই আলোচনা করছিল যে এমন একটা দুর্ঘটনা ঘটেছে, তখন তোমরা বাচ্চাটাকে একটু ভালোভাবে রাখবে, কারণ ও তো এখন পর্যন্ত খুবই ছোট, এসবে কিছুই বোঝে না, নিজেকে সেভও করতে পারবে না। তাই বাড়ির সকলে আমাকে আগলাচ্ছিল। মানে কাকিমার যেদিন কাজ হয় 3 দিনের দিন, সেটা আমি বলছি এখন, যে কাকিমা কিন্তু মানে আমাদের যে পুরোহিত যেভাবে কাজটা কাকিমার করতে বলেছিল, যেহেতু সে আত্মহত্যা করে মারা গিয়েছিল, যেভাবে কাজগুলো করতে বলেছিল সেভাবে কাজটা একদমই হয়নি। ওই পৌষ সংক্রান্তির সময় কাকিমার যখন কাজ চলে, অঝোরে বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, কোনো জিনিসপত্রের জোগাড় মানে করেও করতে পারা যায়নি। তারপরে কোনো জিনিস যদি রেখেছি, মানে জোগাড় করে রাখা হয়েছে, সেই জিনিসগুলো হাতের সামনে পাচ্ছি না, বা এই সন্দেশ এগুলো যেগুলো আনা থাকে সেগুলো সব পচে গেছে, মানে শীতকালের দিন অথচ কিন্তু সব গন্ধ উঠছে, মানে পুরো কাজটা একদম মানে লটঘটভাবে হয়েছিল, ঠিক করে একদমই সম্পন্ন হয়নি। যাই হোক, কোনো রকমে যেমন করে জোড়াতালি দিয়ে হোক কাকিমার কাজটা কোনো রকমে চুকে যায়। তারপরে রাত্রিবেলার টাইমে সবাই কাকিমা বলছি, ঠাকুমা, কাকা আর বাবা আর আমরা ঘরের মধ্যে ছিলাম আর কি। তখন মা আমাকে ওই 8টা এরকম নাগাদ খাবার খাইয়ে দুধের সসপ্যান, তারপরে হাঁড়ি, এমনি ছোটো ছোটো যে জিনিসগুলো ছিল সেগুলো আমার বাড়ির মানে আমাদের বাড়ির লাগোয়ায় পুকুর ছিল, সেই পুকুরে মাছ দিয়ে গিয়েছিল, যে রাত্রেবেলা এগুলো ধুয়ে নিয়ে আসি, আবার সকালবেলাতেই আবার দুধ গরম করতে, ভোরবেলাতেই যেহেতু মা বাড়ি থেকে দুধ চলে আসতো, সেহেতু সকাল সকাল এগুলো মেজে নিয়ে এলে পরে আর অত ঝামেলা থাকবে না, রাত্রিবেলাতে মেজে নিয়ে রাখি, সকালে অত ঝামেলা হয় না। আর আমাদের পুকুরের মানে বাড়ির সামনেই একদম পুকুর, তো আর পুকুরের মাঝামাঝি জায়গাটা আমাদের বাড়িতে বিরাট খড়ের পালুই ছিল, মানে খড় উঠতো, ধান উঠতো, সে খড়ের পালুই করা ছিল। আমরা তখন ঘরের মধ্যেই ছিলাম, সবাই আমাকেই মানে আর কি বেশি ধ্যান দিচ্ছিল, যেহেতু আমার সঙ্গে ঘটনাটা ঘটে গিয়েছিল পোড়ার, সেহেতু কারুর আর অন্য কোনো দিকে তন ছিল না। আর মা সে সময়তে বাসন ধুতে গিয়েছিল। প্রায় আধ ঘন্টা এরকম পরে আশেপাশের বাড়ি থেকে প্রচণ্ড চেঁচামেচি আসছে, আগুন জ্বলে গেল বলে। আমরা তখন ভাবতে পারিনি যে আমাদের ঘরে ঘটনাটা ঘটছে, আমরা ভেবেছি কারুর ঘরে হয়তো আগুন লেগে গেছে। এই ভেবে বাবা আমাকে কোলে নিয়ে কাকা, ঠাকুমা, বাবা ছুটে বেরোয়। তখন দেখে যে আমাদের বাড়ির সামনে পালুটা পুরো দাও দাও করে চলছে। আর যেহেতু পালুয়ের পেছনেই পুকুর, ওই ঘাট রয়েছে, ওখানে মা বসে বসে বাসন মাজছিল, সেহেতু তখনই কাকা ছুটে দেখতে যায় মাকে, যে মায়ের কিছু হয়ে যায়নি। তো তখন দেখে মা কিন্তু বাসনগুলো ওইখানেই পড়ে আছে, আর মা কিন্তু ওখানে নেই। তারপরে মানে যেমন গ্রামের লোকরা হয়, সবাই মিলে এসে পড়ে পুকুর থেকে জল তুলে বাড়িতে যার জল ছিল কোনো রকমে ওই আগুনটাকে নেভায়। তারপরে আগুনটা নেভানোর পরে দেখা যায় যে পালুয়ের মধ্যেখান থেকে আমার মায়ের জ্বলন্ত দেহটা বেরিয়ে আসে। তখন সবাই বুঝতে পারে যে মা তো ওইখানে
জ্বলন্ত ইয়ের মধ্যে ঢুকবেও না, ওই পালুয়ের ভেতরে। আর যখন পালুয়ে আগুন লাগেনি তখনও মা ভেতরে, পালুয়ের ভেতরে নিশ্চয়ই কেউ ঢুকতে পারে না, পালুয়ের মধ্যেখান থেকে মায়ের ওই জ্বলন্ত দেহটা পাওয়া গেছিল। তখন সবাই বুঝতে পেরেছিল যে মানে কাকিমারই এটা কাজ, কাকিমার আত্মায় এবারে মাকে নিয়ে নিল। এই ঘটনাটা ঘটে যাওয়ার পরে আমরা সে বাড়ি ছেড়ে দিই, সে গ্রাম ছেড়ে দিই। আমি, কাকা, ঠাকুমা, আমরা সবাই, বাবা ট্রান্সফার নিয়ে নেয়, আমরা সবাই বড়জোড়াতে চলে আসি। বড়জোড়া থেকেই বাবা তখন স্কুল করতো, তারপরে আস্তে আস্তে বাবা ট্রান্সফার নিয়ে নেয়। আমরা তারপর থেকে আর কাটামান্দে কোনো দিনও যাই না। আমাদের বাড়ির সঙ্গে এই মর্মান্তিক ঘটনাটা ঘটে গিয়েছিল, আমি তোমাদের চ্যানেলের সঙ্গে শেয়ার করলাম। আমি বহুবার চেয়েছি যে এই ঘটনাটা শেয়ার করব, বাট শেয়ার করা হয়ে ওঠেনি। আজকে আমার মন মানে আর মানছিল না, মনে হচ্ছিল সকলের ঘটনা শুনে মনে হচ্ছিল যে আমিও আমার ঘটনাটা লিখে পাঠাই। যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা তোমার চ্যানেলে পড়ে শোনাবে। ধন্যবাদ শতাব্দী এত সুন্দর ঘটনা আমাদের চ্যানেলে পাঠানোর জন্য। আর তুমি তোমার ফ্যামিলি সকলেই ভালো থেকো। তোমাদের সঙ্গে একটা বেশ মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, আমি চাই তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আমার বিভীষিকা রাত্রি চ্যানেলের পরিবার তরফ থেকে তোমাদের সুস্থতা কামনা করি, তুমি ভালো থেকো এটা কামনা করি। আর তুমি আমার চ্যানেলে মানে আরও ঘটনা পাঠিও যদি তোমার কাছে আরও ঘটনা থেকে থাকে। আর অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে ঘটনা পাঠানোর জন্য। আর যারা আমার শ্রোতা, যারা শুনছো ঘটনাগুলো, তাদের যদি ভালো লেগে থাকে, তোমাদের যদি এরকম কোনো ঘটনা তোমাদের জীবনে থেকে থাকে, তোমরা আমার চ্যানেলে পাঠাবে। আমার টিম যদি সিলেক্ট করে থাকে আমি নিশ্চয়ই পড়ে শোনাবো। ধন্যবাদ।